প্রসিদ্ধ প্রাচীন গ্রিক কবি হোমার রচিত মহাকাব্য ইলিয়াডের আজ শেষতম পর্ব, ষোড়শ পর্ব। সকলের কাছে বিনীত আবেদন, যারা এই ইলিয়াড পাঠ বাংলা অনুবাদ শুনলেন, তাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। একান্ত ব্যক্তিগত ঘরোয়া প্রচেষ্টায় এই মহাকাব্যের উপস্থাপনা আপনাদের কাছে যথাযোগ্য নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আগামী দিনেও আপনাদের উৎসাহ পেলে এমন বহু কাজ করতে পারবো যা বাংলা অডিও বুক কোনোভাবেই সংরক্ষণ করেনি। আসি আজকের ইলিয়াড মহাকাব্যের শেষতম পর্বের পাঠে। চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে উন্মত্ত এবং নিষ্ঠুরের মতো হেক্টরকে বধ করলেও বন্ধু প্যাট্রোক্লাসের জন্য অ্যাকিলিসের শোক কিন্তু কমল না। বরং যতবারই তিনি বন্ধুর মৃতদেহের দিকে তাকালেন, ততবারই কান্নায় তার বুক ভেঙে যেতে লাগলো। রাত্রে তার কোনো দিনও ঘুম হতো না। একটি বিনিদ্র রাত্রি কাটিয়ে প্রতিদিন সকালে উঠে তিনি তার রথের পিছনে হেক্টরের মৃতদেহটি উপুর অবস্থায় বেঁধে প্যাট্রোক্লাসের অনড় দেহটিকে 3 বার প্রদক্ষিণ করতেন। হেক্টরের সুন্দর মুখখানি বিকৃত করাই ছিল অ্যাকিলিসের উদ্দেশ্য। মৃত্যুর সময় উপস্থিত হওয়ায় অ্যাপেলো হেক্টরকে পরিত্যাগ করেছিলেন বটে, কিন্তু হেক্টরের জন্য তার মমতার শেষ ছিল না। অন্তত মৃত্যুর পর হেক্টরের মৃতদেহটি রক্ষা করার দায়িত্ব তিনি নিলেন। মহান অ্যাপেলোর দয়ায় হেক্টরের দেহে কোনো রকম আঘাতের চিহ্ন স্পর্শ করল না, বরং মৃতদেহের প্রতি অ্যাকিলিসের অসম্মান প্রদর্শনে দেবতারা অত্যন্ত ক্ষুণ্ণ হলেন। তাদের মনে এলো দয়া। তারা একটা উপায় খুঁজে পাবার চেষ্টা করলেন, কিভাবে অ্যাকিলিসের হাত থেকে মৃতদেহটি উদ্ধার করা যায়। একমাত্র হেরা আর এথেনাই ট্রয়ের কোনো মানুষকে ক্ষমা করতে পারেননি। বিশেষ করে প্যারিসের বংশের যে কোনো রাজপুরুষই তাঁদের চক্ষুশূল। সেই যেদিন প্যারিস অ্যাফ্রোদিটেকে 3 জনের মধ্যে সেরা সুন্দরী ঘোষণা করেছিলেন, সেই দিন থেকেই ট্রয় রাজবংশের প্রতি হেরা আর এথেনা ছিল চিরবিদ্বেষী। অন্য দেবতাদের মনে দয়া এলেও তারা কিন্তু এই 2 শক্তিশালিনীর জন্য কেউ কিছু করে উঠতে পারছিলেন না। অবশেষে 20 দিন ধরে চলল মৃতের প্রতি এই অসম্মান। অ্যাপেলো আর থাকতে পারলেন না। তিনি প্রচন্ডভাবে রেগে গেলেন। সমস্ত দেবতাদের উদ্দেশ্যে তিনি বললেন, এর একটা কিছু ব্যবস্থা হওয়া দরকার। অ্যাকিলিসের যতই রাগ আর দুঃখ থাক না কেন, তার জন্য সে এইভাবে প্রতিদিন হেক্টরের দেহকে অসম্মান করতে পারে না। এ বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজ যদি কেউ প্যাট্রোক্লাসের অথবা অ্যাকিলিসের মৃতদেহ নিয়ে এই ধরনের বর্বরোচিত কাজ করত, সেটা কি খুব সুখের হতো? একমাত্র হেরা আর এথেনা বাদে অন্যান্য দেবতাদের মনে ঠিক একই ক্ষোভ ধ্বনিত হচ্ছিল। অবশেষে অ্যাপেলো গিয়ে নালিশ চালালেন জিউসকে। টনক নড়ল তার। তিনি তখনই অ্যাকিলিসের মা থেটিসকে ডেকে পাঠালেন। তাকে বললেন, অ্যাকিলিসের হয়ে তুমি যা চেয়েছিলে আমি তা করিয়েছি। গ্রিকরা অ্যাকিলিসের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু এখনো যা করছে সেটা মোটেই বীরের কাজ নয়। অ্যাপেলোকে রাগিয়ে দিয়েছ, এর ফল তোমার ছেলেকে পেতেই হবে। আপাতত তুমি এখনই অ্যাকিলিসের কাছে চলে যাও, তাকে বলো হেক্টরের মৃতদেহকে আর কোনো রকম অসম্মান না করে তা যেন রাজা প্রিয়ামের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মনে রেখো, এ আমার হুকুম। আর বলো, তার এই ব্যবহারে আমি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি তার প্রতি। মৃতদেহ যদি সে ফিরিয়ে না দেয়, তাহলে তাকে বলবে আমি তার প্রতি আরো বেশি ক্রুদ্ধ হব। তাছাড়া
হেক্টরের মৃতদেহ ফিরিয়ে দিলে অ্যাকিলিসের সম্মান বাড়বে বই কমবে না, কারণ রাজা প্রিয়াম তার ছেলের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য তোমার ছেলের কাছে প্রচুর উপহার নিয়ে যাবে। সেগুলো নিয়ে সে যেন হেক্টরের দেহ ফিরিয়ে দেয়। যাও, আর দাঁড়িয়ে থেকো না, এক্ষুনি চলে যাও। জিউসের আদেশ। অতএব আর সময় নষ্ট না করে থেটিস ফিরে এলেন অ্যাকিলিসের কাছে। ওদিকে রামধনুর দেবী আইরিসকে পাঠালেন ট্রয়ের রাজা প্রিয়ামের কাছে। প্রিয়াম তখন শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেছেন। আইরিসকে দেখে তার বুক আবার কেঁপে উঠল। কে জানে, আবার হয়তো কোনো নতুন দুঃসংবাদ বহন করে এনেছেন এই দেববালা। কিন্তু আইরিস রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, রাজা, আপনার ভয় পাবার কিছু নেই, কারণ দেবাদিদেব জিউস আপনার কাছে তার আদেশ পাঠিয়েছেন। সে আদেশ আপনার পক্ষে মঙ্গলের হবে। এই বলে আইরিস অ্যাকিলিসকে বেশ কিছু উপহার দিয়ে হেক্টরের দেহ উদ্ধার করার কথা জানিয়ে ফিরে গেলেন। শত দুঃখের মধ্যেও প্রিয়াম জিউসের আদেশ শিরোধার্য করে নিলেন। তখনই তিনি তার সব ছেলেদের ডেকে হুকুম করলেন মালবাহী গাড়িতে নানান রকম উপহার সাজাতে। তারপর নিজে গেলেন তার নিজের গুপ্ত ঘরে। সেখানে তরে থরে সাজানো ছিল প্রচুর মূল্যবান অলংকার আর ধন সম্পত্তি। সেখানে তিনি অ্যাকিলিসের জন্য নিলেন 12টি সুন্দর আংরাখা আর 12টি আলখাল্লা। অন্যদের জন্য নিলেন আলখাল্লা আর ভিতরে জামা। নিলেন 10টি বৃহৎ আকারের সোনার চাই, 2টি চকচকে তেপায়া, 4টি বড় বড় কড়া, একটি সুদৃশ্য পেয়ালা। তারপর সবকিছু সাজিয়ে নিয়ে তুললেন সেই মালবাহী গাড়িতে। যাত্রার শুরুতে রানী হেকুবা কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন সোনার পানপাত্রে দামি সোমরস নিয়ে। সেই পবিত্র পানপাত্রটি সর্বশক্তিমান জিউসের উদ্দেশ্যে নিবেদন করলেন। এতে জিউস অত্যন্ত প্রীত হয়ে একটি ঈগল পাখিকে পাঠিয়ে দিলেন। পাখিটি গিয়ে বসল রাজার ডান দিকে। এই শুভ লক্ষণ দেখে প্রিয়াম আনন্দিত চিত্তে মালবাহী গাড়িটি নিয়ে রওনা হলেন অ্যাকিলিসের কাছে। কিন্তু অ্যাকিলিসের কাছে একা রাজার পক্ষে সবার চোখে ফাঁকি দিয়ে যাওয়া সম্ভব ছিল না। অ্যাকিলিসের আশপাশে সবসময় সশস্ত্র প্রহরী থাকত। অবশ্য জিউস ভেবেই নিয়ে গেছিলেন কি করবেন। চলতে চলতে একটি পুকুরের ধারে এসে রাজা তার গাড়ির জন্তুদের জল খাওয়ানোর জন্য থামলেন। অ্যাকিলিসের কাছে বাধা বিঘ্ন পার হয়ে কিভাবে পৌঁছানো যায় তার চিন্তা করতে লাগলেন। অবশ্য জিউস আগে থেকেই উপায় ভেবে রেখেছিলেন। তিনি হারমেসকে পাঠালেন প্রিয়ামের কাছে এক রাজপুত্রের ছদ্মবেশী হারমেস এসে রাজাকে বললেন, হে বৃদ্ধ, এত রাত্রে আপনি এত সম্পত্তি নিয়ে কোথায় চলেছেন? এসব দেখলে গ্রীকরা যে আপনাকে বধ করে সব কেড়ে নেবে। আপনার কি নিজের জীবনের প্রতি কোনো ভয় ডর নেই? শোকে মুহ্যমান অবস্থায় কোন রকমে প্রিয়াম বললেন, সবই জানি বাবা, আমাকে চিনতে পারলে যে কোনো গ্রীক সৈন্যই আমাকে বধ করবে। কিন্তু আমার যে কোনো উপায় নেই বাবা, আমাকে একাই যেতে হবে আমার ছেলে হেক্টরের মৃতদেহ আনতে। আর এগুলো নিয়ে চলেছি ঘুষ দিতে, যাতে অ্যাকিলিস এইসব পেয়ে আমার ছেলের মৃতদেহটি ফেরত দেয়। তুমি জানো না ওই লোকটা আমার ছেলের মৃতদেহটিকে কি পরিমাণ অসম্মান দেখিয়েছে। উত্তরে হারমেস বললেন, সবই তো বুঝলাম রাজা, কিন্তু সবার চোখে ধুলো দিয়ে অ্যাকিলিসের কাছে যাওয়া তো আপনার পক্ষে সম্ভব নয়। প্রিয়াম বললেন, জানি, তবে যত বিপদে আসুক আমাকে যেতেই হবে। এ আমার রাজবংশের সম্মানের প্রশ্ন। হারমেস বললেন, বেশ, তাহলে আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। প্রিয়াম একবার ছদ্মবেশী হারমেসের মুখের দিকে তাকিয়ে বললেন, জানি না তুমি কে, কেনই বা আমার প্রতি এত সদয়, অথবা এ তোমার কোনো চালও হতে পারে। অবশ্য আমার আর হারানোর কিছু নেই। ভবিষ্যৎবাণী না মেনে যেদিন আমি প্যারিসের প্রতি পুত্র স্নেহে অন্ধ হয়ে তাকে এ রাজ্যে প্রতিষ্ঠা করেছি, সেদিন থেকেই আমি জানি ট্রয়ের সর্বনাশ এসে গেছে। তবে আমি আর কোনো কিছুতেই ভয় পাই না, যা হওয়ার হোক। চলো, যেখানে নিয়ে যাবে চলো, এই বোধহয় জিউসের ইচ্ছা। শেষ পর্যন্ত প্রিয়াম হারমেসের সাহায্যে উপস্থিত হলেন একেবারে অ্যাকিলিসের শয়ন কক্ষে। রাজাকে পৌঁছে দিয়ে হারমেস ফিরে গেলেন অলিম্পাসে।
ঘরে ঢুকেই প্রিয়াম দেখতে পেলেন রাতের আহার শেষ করে অ্যাকিলিস বসে আছেন, তার দুপাশে দুজন অনুচর। প্রিয়াম সোজা অ্যাকিলিসের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। শোকে দুঃখে অভিভূত রাজা প্রথমে জড়িয়ে ধরলেন অ্যাকিলিসের হাত দুটি, যে হাত দিয়ে অ্যাকিলিস তার অনেক সন্তানকে হত্যা করেছেন। সেই হাত জড়িয়ে ধরতে প্রিয়ামের কিন্তু একবারও কাঁপল না রাগে অথবা ধিক্কারে। রাজা প্রিয়ামকে একা ওই অবস্থায় দেখে বিস্মিত হলেন অ্যাকিলিস। তিনি ভাবতেও পারেননি প্রিয়াম তার ঘরে কখনো একা আসবেন। কিন্তু শুরুতেই অ্যাকিলিসের মনের উপর চাপ দিয়ে তার দুর্বল জায়গায় আঘাত করলেন তিনি। অ্যাকিলিসের পিতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বললেন, অ্যাকিলিস, একবার তুমি তোমার বাবার কথা মনে পড়ো। তিনি আজও আমার মতোই বৃদ্ধ হয়েছেন। তিনিও আজ তোমার মতো সুযোগ্য পুত্রের অভাবে দুঃখে দিন কাটাচ্ছেন। তোমায় তিনি আবার কবে চোখে দেখতে পাবেন এই আশায় ছটফট করছেন। কিন্তু আমি এমনি এক হতভাগ্য বৃদ্ধ, এই বয়সে আমাকে পুত্র শোকে ভেঙে পড়তে হয়েছে। অন্তত এই বৃদ্ধের মুখে চেয়ে তোমার পিতার কথা স্মরণ করে আমার মৃত বীর সন্তানের দেহটা ফেরত দাও। আজ যদি তোমার দেহটা নিয়ে কেউ এমন অসম্মান প্রদর্শন করত, তাহলে আর এক বৃদ্ধ পিতার মনের অবস্থা কি হতো তা নিশ্চয়ই অনুমান করতে পারো। ভয় নেই, এমনি আমি আমার ছেলের দেহ ফেরত নিতে আসিনি। আমি তোমাকে প্রচুর উপহার দেব, সব কিছু আমি সঙ্গে নিয়ে এসেছি। প্রিয়ামের কথা শুনে সেই মুহূর্তে অ্যাকিলিসের মনে পড়ে গেল তার বৃদ্ধ পিতার কথা। বোধহয় তাঁর বন্ধু হারানোর শোক অনেক কমেছিল, প্রতিহিংসার দাবানল নিভে গিয়েছিল। অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে এবং যত্ন করে তিনি প্রিয়ামকে বসালেন। দুজনে মুখোমুখি বসে অজস্র কথা বললেন। প্রিয়াম কাঁদলেন তার পুত্রের জন্য, আর অ্যাকিলিস দুঃখ প্রকাশ করলেন তার পিতা আর বন্ধুর জন্য। তারপর উভয়ের কথা থামলে অ্যাকিলিসের মনে গভীর অনুশোচনা এলো। রাজার হাত দুটি ধরে গভীর সহানুভূতির সঙ্গে বললেন, হে হতভাগ্য বৃদ্ধ রাজা, আমি বুঝতে পারছি আপনি জীবনে অনেক দুঃখ পেয়েছেন, কিন্তু আপনার বুকে অসাধারণ সাহস, তাই আপনি একা গ্রিক শিবিরে আসতে সাহস পেয়েছেন। বুকটা নিশ্চয়ই আপনার লোহার মতো শক্ত, নইলে প্রিয় পুত্রের হত্যাকারীর কাছে কেউ এভাবে আসতে পারে না। আমি আপনার ব্যথা অনুভব করতে পারছি। আমি কথা দিচ্ছি আপনার ছেলে হেক্টরের মৃতদেহ আমি ফিরিয়ে দেব সম্মান দিয়েই। তারপর অ্যাকিলিস তার লোকেদের ডেকে পাঠালেন প্রিয়ামের দেয়া উপহারগুলি থেকে কিছু পোশাক নিয়ে আসার জন্য। শিবিরে অবস্থানকারী পরিচারিকাদের আদেশ দিলেন হেক্টরের দেহটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুগন্ধি ক্ষয়রোধকারী তেল মাখিয়ে দিতে। এরপর তিনি নিজে গিয়ে হেক্টরের দেহটিকে সেই সুন্দর পোশাকগুলি পরিয়ে দিলেন। ভুলে গেলেন সবকিছু শত্রুতার কথা। পুষ্প, ধুনা এবং সুদৃশ্য আচ্ছাদনে সাজিয়ে প্রিয়ামের আসা মালবাহী গাড়িতে মৃতদেহটি তুলে দিলেন। সবকিছু শেষ হলে অ্যাকিলিস আবার ফিরে গেলেন নিজের শিবিরে। বৃদ্ধ প্রিয়াম তখনও সমানে অশ্রুপাত করে চলেছেন। ওই দৃশ্য দেখে অ্যাকিলিস তখন বৃদ্ধের উদ্দেশ্যে বললেন, হে রাজা প্রিয়াম, আপনি যেমনটি চেয়েছিলেন আমি তাই করেছি। আপনার ছেলে এখন আপনারই আনা গাড়িতে শুয়ে আছে পরম শান্তিতে। তার সুন্দর দেহটি আবার সুন্দর হয়ে উঠেছে, কিন্তু এখন অনেক রাত। এত রাতে আমি আপনাকে একা ছেড়ে দিতে পারি না। ভোর হোক, ভোরের আলোয় আপনি আবার আপনার ছেলেকে দেখতে পাবেন। তার আগে আসুন আমরা কিছু আহার করি, কারণ আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি ক্লান্ত, তৃষ্ণার্ত, আর আপনার খিদেও পেয়েছে খুব।
পরে অনেক সময় পাবেন কাঁদার বা ছেলেকে ট্রয়ের বুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। যা হবার তা তো হয়েছে, এখন সব মালিন্য দূর করে সামান্য কিছু আহার্য গ্রহণ করে তৃপ্ত হন। এরপর অ্যাকিলিস নিজের হাতে একটি সাদা ভেড়া বলি দিলেন, নিজের হাতে ভেড়ার মাংস ঝলসালেন, তারপর সেই উপাদেয় মাংস আর রুটি একত্রে সুন্দর পাত্রে সাজিয়ে প্রিয়ামকে নিজের হাতে পরিবেশন করলেন। রুটি আর মাংস, পানীয়ের বিপুল সরঞ্জাম দেখে প্রিয়াম বললেন, হ্যাঁ অ্যাকিলিস, আমি সত্যি বড় ক্লান্ত আর ক্ষুধার্ত। আমার পুত্রের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার দু চোখের পাতা এক হয়নি। একদিনও আমি কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করতে পারিনি। আজ তোমার কথায়, তোমার আতিথেয়তায় প্রীত হয়েছি। আমি খাদ্য আর পানীয় গ্রহণ করছি। আমারও ঘুম পেয়েছে প্রচুর, হয়তো একটু পরে ঘুমিয়েও পড়ব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অ্যাকিলিস দাসীদের হুকুম করলেন তার ঘরের পাশেই রাজার জন্য সুন্দর করে বিছানা পেতে দিতে, ভালো কম্বল দিতে, যাতে রাজার সুনিদ্রার ব্যাঘাত না ঘটে। দাসীরা চলে গেল অ্যাকিলিসের হুকুম তামিল করতে। খেতে খেতেই অ্যাকিলিস জিজ্ঞাসা করলেন, রাজা প্রিয়াম, আপনি কি বলতে পারবেন হেক্টরের সৎকার করতে আপনারা কতদিন সময় নেবেন? প্রিয়াম বললেন, হেক্টর ট্রয়ের যুবরাজ। নিয়ম মতো তার মৃত্যুতে আমরা 9 দিন জাতীয় শোক পালন করব। তারপর 10 দিনের দিন তাকে রাজমর্যাদায় সৎকার করব। সেই দিনই হবে উৎসব এবং ভোজের দিন। তারপরে 11 দিনে আমরা তার স্মৃতিস্তম্ভ তৈরি করব। তারপর যদি প্রয়োজন হয় তাহলে 12 দিন থেকে আমরা আবার যুদ্ধে নামব। সব কথা শুনে অ্যাকিলিস প্রিয়ামের হাত দুটি ধরে বললেন, বেশ, তাই হবে রাজা, আপনি যা চাইছেন তাই হবে। রাজা আগামেমননের কাছে আমি কাল ভোরেই খবর পাঠাবো, আপনার পুত্রের যথোচিত সৎকার কার্য শেষ না হওয়া পর্যন্ত তিনি যেন যুদ্ধ বন্ধ রাখেন। আমরা একদিন যুদ্ধ বন্ধ রেখে বিশ্রাম করব। এবার আপনি নিশ্চিন্তে শুতে যান। প্রিয়াম শুতে চলে গেলেন। অ্যাকিলিসও তার শয্যায় শয়ন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। তখনও রাত শেষ হয়নি। স্বর্গ, মর্ত আর পাতালের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই সবার অলক্ষ্যে হারমেস ফিরে এলেন রাজার কাছে। তাকে ডেকে বললেন, অ্যাকিলিস তোমায় ক্ষমা করেছেন, তোমার পুত্রকে ফিরিয়ে দিয়েছেন, ঠিক কথা, কিন্তু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা চলবে না। কারণ অ্যাকিলিস লোকটা সৎ হলেও আগামেমনন তার অনুরোধ বোধহয় রাখবেন না। তিনি তোমাকে বন্দী করতে পারেন। তখন তোমার জীবিত ছেলেদের 3 গুণ ঘুষ দিয়ে তোমাকে মুক্ত করতে হবে। অতএব আর দেরি না করে তোমাকে এখনই পালাতে হবে। প্রিয়ামেরও মনে ওই একই কথা বারবার পাক খাচ্ছিল। শ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে তিনি বিশ্রাম সুখ পরিত্যাগ করে সেই রাতের অন্ধকারে ছেলের মৃতদেহ নিয়ে বেরিয়ে পড়লেন আর ভোরের আগেই পৌঁছে গেলেন ট্রয়ের সীমানার মধ্যে। প্রিয়ামের কন্যা কাসান্ড্রা তখন একা দাঁড়িয়েছিলেন দুর্গের সর্বোচ্চ কক্ষের বারান্দায়। তিনি দেখতে পেলেন প্রথম রাজা প্রিয়াম একাই টানতে টানতে নিয়ে আসছেন পুত্রের মৃতদেহ। সেখান থেকে কাসান্ড্রা চিৎকার করে সমস্ত নগরবাসীর উদ্দেশ্যে বলতে লাগলেন, পুরবাসী দল, তোমরা জাগো, তোমরা উঠে এসে দেখো ট্রয়ের সর্বশ্রেষ্ঠ বীর হেক্টর যুদ্ধক্ষেত্র থেকে কেমন করে নিজের ঘরে ফিরে আসতেন। কাসান্ড্রার ডাক চারিদিকে ছড়িয়ে পড়ল। সারা নগরীর একজনও সমর্থ পুরুষ আর নারী ঘরে বসে রইল না। হুড়মুড় করে সবাই বেরিয়ে এসে রাজপথে ভিড় করে দাঁড়ালো। তখন সবাই উদ্গ্রীব আর উন্মুখ হয়ে দাঁড়িয়ে রইল প্রিয় বীর নেতাকে শেষবারের মতো দেখবার জন্য। শোকে দুঃখে তাদের কান্নাটুকু পর্যন্ত লোপ পেয়ে গেছে। তখন তারা পাথরের মতো নিশ্চল শোকস্তব্ধ। ধীরে ধীরে হেক্টরের শবদেহ নিয়ে আসা হলো প্রাসাদের মধ্যে। ব্যবস্থা পূর্বেই ছিল। একটি সুন্দর কারুকার্য করা সবাধারে তার মৃতদেহটি স্থাপন করা হলো। তারপর চারণ কবিরা বীণা বাজিয়ে মৃতের চারপাশে দাঁড়িয়ে শোক সঙ্গীত শুরু করে দিলেন। মহিলারা জ্বালিয়ে দিলেন ধূনাধার, ফুলে ফলে ভরিয়ে দিলেন সমস্ত ঘরখানি। তারপর অপেক্ষাকৃত নিম্ন স্বরে সমবেতভাবে একটি রোদনের সুর বজায় রাখলেন।
হেক্টরের স্ত্রী অ্যান্ড্রোমেক আছাড় খেয়ে পড়লেন স্বামীর বুকে, আর রানী হেকুবা কাঁদতে কাঁদতে মৃতের মাথায় হাত রাখলেন পরম স্নেহে আর মমতায়। অ্যান্ড্রোমেক কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয়তম স্বামী, বৈধব্যের যন্ত্রণায় আমায় নিমজ্জিত করে এত অল্প বয়সে তুমি কোথায় চলে গেলে? এরপর তোমার ছোট্ট ছেলেটার কি অবস্থা হবে তা তুমি বুঝতে পারছো? সে আজ জানতেও পারছে না সে কত অনাথ এই পৃথিবীতে। তাকে পরিপূর্ণ মানুষ করে তোলার জন্য আর কোনোদিনও তুমি ফিরে আসবে না। তোমার ঐশ্বর্য, শৌর্য, বীর্যের কণাটুকু স্পর্শ সে কোনো দিনও পাবে না। কাঁদছিলেন হেকুবাও। সব থেকে প্রিয় সন্তানের গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে তিনি আক্ষেপ করে করে বললেন, পুত্রদের মধ্যে তুমি ছিলে আমার সবচেয়ে বড় বীর আর সবচেয়ে প্রিয় পুত্র। দেবতারাও তোমাকে ভালোবাসতেন, স্বয়ং অ্যাপেলো আর অ্যারেজ তোমাকে কত না শক্তি সাহস জুগিয়েছেন, কিন্তু তোমার নিয়তি তোমাকে সবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। মাত্র কদিনের জন্য তুমি এসেছিলে, শুধু কি আমাদের কাঁদাবার জন্য? মূর্খ অ্যাকিলিস, কয়েকটি দেবতার ষড়যন্ত্রে তুমি আমার সন্তানের মৃত্যু ঘটাতে পারো? তুমি নির্বোধ, তোমার দাম্ভিকতায় তুমি তার মৃতদেহকেও অনাদর করতে পারো, কিন্তু পারো কি তার দেহে আবার প্রাণ ফিরিয়ে দিতে? এতদিন পর এই প্রথম হেলেন এগিয়ে এলেন হেক্টরের জন্য অশ্রুপাত করতে। তিনিও কাঁদতে কাঁদতে বললেন, রাজা প্রিয়াম আমাকে চিরদিনই ক্ষমার চোখে দেখেছেন, কিন্তু আর সকলেই এই ট্রয়ের দুরবস্থার জন্য আমাকেই দোষী করেছেন, আমাকেই ডাইনি বলেছেন। সম্ভ্রান্ত এবং ভদ্র মহিলারা মুখে কিছু না বললেও আমাকে এড়িয়ে গেছেন। অন্যান্য রাজপুরুষেরা আমাকে আড়ালে নিন্দা করেছেন। ট্রয়ের এই অবস্থার জন্য আমাকে সকলেই ঘৃণার একমাত্র পাত্রী করে তুলেছিলেন। ব্যতিক্রম ছিলে তুমি। তুমি কোনো দিনও আমাকে নিষ্ঠুর কথা বলনি, একদিনের জন্যও আমাকে দোষারোপ করনি, অপমানও নয়। তাই এদের মধ্যে তোমাকেই আমি আপনজন ভাবতাম, কিন্তু আজ আমি সত্যিই অনাথিনী হলাম। কেউ আমার পক্ষে দাঁড়িয়ে কথা বলবে না। তুমি আর নেই। আজ মনে হচ্ছে আবার নতুন করে আমার দুঃখের দিন শুরু হলো। সমস্ত নগর দুঃখের সাগরে ভেসে গেল। রাজা প্রিয়াম তখন সমবেত ট্রয়বাসীর উদ্দেশ্যে বললেন, হেক্টরের মৃত্যুতে তোমরা যে সকলেই দুঃখ পেয়েছ তা আমি জানি, কিন্তু দুঃখই তো শেষ কথা নয়। তার শেষ কাজটাও আমাদের ভালোভাবে করতে হবে, তবেই তার আত্মা শান্তি পাবে। ভাইসব, তোমরা এখন বনে গিয়ে প্রচুর পরিমাণে কাঠ কেটে নিয়ে এসো। তোমাদের কোনো ভয় নেই। অ্যাকিলিস আমায় কথা দিয়েছে হেক্টরের শোক পালনের দিনগুলিতে সে ট্রয়ে আক্রমণ করবে না। 9 দিন ধরে তোমরা যত পারো কাঠ সংগ্রহ করো। রাজার আদেশ পেয়ে তারা ক্রমাগত 9 দিন ধরে প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করলো। 10ম দিন সকালে বিরাট একটি চিতা সাজানো হলো। রাজকীয় সম্মানে তারা শেষ শ্রদ্ধা জানালো তাদের প্রিয় বীর নেতাকে। তারপর মৃতদেহ চিতার উপর স্থাপন করে তারা গাইল শোক সঙ্গীত। এরপর সমবেতভাবে তারা অগ্নিসংযোগ করলো। চিতা জ্বলে উঠল দাউ দাউ করে। তারপর চিতার আগুন যখন আস্তে আস্তে নিভে আসতে লাগলো, তখন হেক্টরের জীবিত ভাইরা সব থেকে দামি মদ দিয়ে সেই চিতার আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলল। চিতাভস্ম থেকে অবশিষ্ট অস্থি সংগ্রহ করে সেগুলি একটি গোলাপি কাপড়ে মুড়ে সোনার সিন্দুকে ভরে ফেলল। সিন্দুকটি নিয়ে তারা ফিরে এলো এক সমাধি ক্ষেত্রে। সেখানে এক গভীর গর্তে সিন্দুকটি স্থাপন করে তার উপর নির্মাণ করলো এক বিরাট পাথরের স্মৃতিসৌধ। মহান বীর হেক্টরের উদ্দেশ্যে এক জাতীয় শোক সভায় সবাই যোগ দিল। ভঙ্গ করল 10 দিনের উপবাস। শুরু হলো হেক্টরের সম্মানার্থে
জাতীয় ভোজ। এত কিছুর মধ্যে ট্রয়বাসীরা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছিল শত্রুর দিকে। যে কোনো মুহূর্তে তারা আক্রমণের আশঙ্কা করছিল, কিন্তু শত্রুপক্ষ থেকে কোনো আক্রমণই এলো না। আর ট্রয়বাসীরাও শান্তিপূর্ণভাবে শেষ করলো হেক্টরের শেষ কাজটুকু। হেক্টরের পারলৌকিক ক্রিয়ার জন্য যখন ট্রয়বাসীরা ব্যস্ত, তখন যুদ্ধ সব থেমে গিয়েছিল। অ্যাকিলিস রাজা প্রিয়ামকে কথা দিয়েছিলেন ট্রয়ের জাতীয় শোকের দিনে গ্রিকরা তাদের আক্রমণ করবে না। রাজা অ্যাগামেমননও অ্যাকিলিসের সম্মান রক্ষার্থে যুদ্ধের কোনো মনোভাবই দেখালেন না। দীর্ঘদিনের যুদ্ধক্ষেত্রে তখন শ্মশানের স্তব্ধতা বিরাজ করছে। তবে প্রত্যক্ষ সংগ্রামে গ্রিকরা লিপ্ত হলো না বটে, কিন্তু চুপচাপ বসেও রইল না। ট্রয়ের উপর তাদের সব থেকে বেশি ক্রোধ ছিল দেবী এথেনার। তিনি চেয়েছিলেন ট্রয়ের সম্পূর্ণ পতন। তাই তিনি গ্রিকদের একটি সর্বনাশা পরামর্শ দিলেন, শেষ বিজয়ের জন্য একটি মারাত্মক ফন্দি। শুধু তার পরামর্শ দিয়ে তিনি ক্ষান্ত হলেন না, তিনি তার প্রত্যক্ষ সাহায্যে তৈরি করলো এক বিরাট কাঠের ঘোড়া। লম্বায় চওড়ায় সেটি একটি দানবীয় ঘোড়া। আগাগোড়া শক্ত আর মজবুত কাঠ দিয়ে তৈরি। দূর থেকে দেখলে মনে হবে কাঠ দিয়ে তৈরি একটি বড় খেলনা ঘোড়া। ঘোড়াটি তৈরি হয়ে যাওয়ার পর গ্রিকরা রটিয়ে দিল তারা যুদ্ধ করবে না। তারা সকলে ক্লান্ত, হেক্টরের মৃত্যুতে বিষণ্ণ। এবার তারা সব শান্ত হয়ে নিজেদের দেশে ফিরে যেতে চায়, আর যাবার আগে সমস্ত দেবতার উদ্দেশ্যে একটি ঘোড়া উৎসর্গ করে যাবে। কিন্তু এ সবই ছিল এথেনার ফন্দি। ঘোড়াটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যে ঘোড়ার পেটটি ছিল একেবারে ফাঁপা, আর তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল সশস্ত্র সৈনিকদের। ঘোড়ার পেটটি ছিল বিরাট আকারের প্রাসাদ কক্ষের মতো। ঘোড়া তৈরি এবং তার মধ্যে লুকোনো ঘরে গ্রিক সৈন্যদের ভর্তি করে দেওয়ার পর সমুদ্রের তীর থেকে খুব কাছেই টেনেটস নামে একটি দ্বীপে তারা ঘোড়াটিকে টেনে নিয়ে এলো। এমন একটা জায়গায় ঘোড়াটিকে রাখলো যাতে ট্রয়বাসীরা স্পষ্টই ঘোড়াটিকে দেখতে পায়। তারপর গ্রিক সৈন্যরা তাদের যুদ্ধ জাহাজগুলি টেনেটসের নির্জন সৈকতের আশপাশে লুকিয়ে রাখলো। শোকে দুঃখে অভিভূত ট্রয়বাসীরা দেখলো গ্রিক জাহাজগুলি ফিরে চলে গেছে। যুদ্ধরাজ সৈন্যরাও সেখানে নেই, পড়ে আছে কেবল দেবতার জন্য উৎসর্গিত কাঠের একটি বিরাট ঘোড়া। তারা ভাবলো হেক্টরের মৃত্যুর পর গ্রিক সৈন্যরা আর যুদ্ধ করবে না, তাই ফিরে গেছে নিজের দেশে মাইসেনিতে। টানা 9 বছরের যুদ্ধ, তার উপর মহাবীর হেক্টরের মৃত্যু তাদের বুদ্ধিবৃত্তিকে বোধহয় লোপ পাইয়ে দিয়েছিল। একটানা যুদ্ধের হাত থেকে নিষ্কৃতি পেয়ে তারা যেন হাঁফ ছেড়ে বাঁচল। তাদের সমস্ত বিষাদ আনন্দে রূপ নিল। যুদ্ধ বিগ্রহ তো কারোরই বেশি দিন ভালো লাগে না। ট্রয়ের চারপাশে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা সীমানার মধ্যে দরজাটা তারা খুলে দিল। গ্রিকদের পরিত্যক্ত শিবিরের চারিদিকে তারা নির্ভয়ে ঘুরে বেড়াতে শুরু করলো, কারণ গ্রিকদের অধিকৃত সমুদ্র তীরে তখন কোনো যুদ্ধ জাহাজ ছিল না। ছাউনিগুলো ছিল ফাঁকা। সত্যি যুদ্ধ থেমে গেছে এই ভেবে দীর্ঘকাল পর তারা নির্জন সমুদ্র সৈকতে আনন্দে খুশির আমেজে বিচরণ করতে লাগলো। অপূর্ব কাঠের কারুকার্যের নিদর্শন। ঘোড়াটির বিশালত্ব দেখে ট্রয়বাসীরা বিস্মিতই হলো। এমন সুন্দর চিত্রকলার নমুনা দেখে ট্রয়বাসীরা একজন বলল, বন্ধুগণ, এই বিশাল ঘোড়াটি একটি সুন্দর শিল্পকর্মের নমুনা। এটিকে এভাবে সমুদ্রের তীরে নোনা হাওয়ায় রেখে দেওয়া উচিত হবে না। তার থেকে চলুন আমরা এই পরিত্যক্ত সুদৃশ্য ঘোড়াটিকে নিয়ে যাই আমাদের শহরের মধ্যে। শহরের কোন একটি উল্লেখযোগ্য স্থানে এটিকে প্রতিষ্ঠিত করে শহরের সৌন্দর্য বাড়িয়ে তুলি। কে জানে এই কথাগুলি যার মুখ থেকে প্রথম উচ্চারিত হয়েছিল সে ট্রয়ের পতন চেয়েছিল, অথবা নিয়তি তার ঘাড়ে ভর করে চরম সত্যটি প্রকাশ করেছিল কিনা। যাই হোক, ট্রয়ের ভাগ্য কিন্তু সেই দিনই নির্ধারিত হয়ে গিয়েছিল। লোকটির প্রস্তাবে যখন সারা দেশের লোক একমত হয়ে উঠল, ঠিক তখনই একজনের বুক কেঁপে উঠল ভয়াবহ আশঙ্কায়। তিনি হলেন পুরোহিত লাউকুন। শহরের সর্বাপেক্ষা পবিত্র এবং সর্বোচ্চ স্থানে তিনি বাস করতেন। নিরীহ এবং বোকার দেশবাসীর সিদ্ধান্তে তিনি আর স্থির থাকতে পারলেন না। নেমে এলেন সমুদ্র তীরে।
মানুষগুলো যখন মহানন্দে সেই ঘোড়াটিকে শহরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য নাচানাচি শুরু করেছে, লাউকুন তাদের উদ্দেশ্যে বললেন, হে হতভাগ্য এবং নির্বোধ ট্রয়বাসীরা, তোমরা আজ এক মহা সর্বনাশ আনন্দে নৃত্য করতে শুরু করেছো। তোমরা বুঝতে পারছো না তোমরা কি দুর্ভাগ্য ডেকে নিয়ে আসছ। তোমরা উন্মাদ হয়ে গেছো। তোমরা দীর্ঘদিন অশান্তির মধ্যে থেকে অন্ধ হয়ে গেছো। চোখ থেকেও তোমরা সত্যকে দেখতে পাচ্ছ না। কি করে তোমরা এত সহজে গ্রিক করে বিশ্বাস করে ফেললে? গ্রিকরা তোমাদের শত্রু। শত্রুকে কখনোই সহজে বিশ্বাস করতে নেই। তোমরা বিদ্বেষ ভুলে গিয়ে তারা তোমাদের জন্য একটা উপহার রেখে গেছে এমন অসম্ভব কথা বিশ্বাস করলে কিভাবে? মনে রেখো, যার জন্য এত যুদ্ধ, সেই হেলেন এখনো এই মাটিতেই রয়ে গেছে। তাকে ফেলে রেখে গ্রিকরা চলে যাবে? তাহলে তারা যুদ্ধ করতে এসেছিল কেন? এটাও যে তাদের চাল নয়, এটা কি তোমরা হলফ করে বলতে পারো? সত্যি কি তোমরা নিজেদের বুকে হাত দিয়ে বিশ্বাস করে বলতে পারো হেক্টরের মৃত্যুতে তারা দুঃখ পেয়ে হেলেনকে না নিয়েই চলে গেছে? না, এ চিন্তা বোকার চিন্তা। তোমরা নিজেরাই নিজেদের পতন ডেকে আনছো। আমি বলছি, এ একটা চাল। লাউকুনের কথা শুনে সমগ্র জনতা উল্লাস থামিয়ে কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল। তার কথা সত্য মিথ্যা নিয়ে ভাবতে শুরু করলো। জনতার মধ্যে থেকে একজন হঠাৎ জিজ্ঞাসা করলো, কি ধরনের চাল হতে পারে বলে আপনি মনে করেন? জনতাকে শান্ত করে লাউকুন বললেন, আমার ধারণা যদি একান্তই মিথ্যা না হয়, তাহলে আমার মনে হয় ওই বিশাল ঘোড়া একটি উদ্দেশ্যমূলক বস্তু। ওই যে ঘোড়ার বিশাল পেটটা দেখছো, সেটি কেন অযথা ঘোড়ার অনুপাতে বৃহৎ হবে? নিশ্চয়ই ওর মধ্যে গ্রিক সৈন্যরা লুকিয়ে আছে। অথবা এমনও হতে পারে ঘোড়ার পেটে এমন কোনো মারণাস্ত্র লুকোনো আছে যা আমাদের ট্রয়ের দেওয়ালকে ভেঙে চুরমার করে দিতে পারে। সর্বনেশে এই ঘোড়াটাকে কোনো মতেই ভালো কিছু বলে মনে হচ্ছে না। বন্ধুগণ, আমরা সরলমতি দেশবাসীরা, তোমরা আমার কথা হেসে উড়িয়ে দিও না। মনে রেখো, ওই কাঠের ঘোড়াটা নিষ্প্রাণ নয়। আমার মন বলছে আমাদের মহা অমঙ্গলের বস্তু এটি। লাউকুন তার কথা শেষ করে নিজের বর্ষাটি দিয়ে সেই দৈত্যাকৃতি ঘোড়াটির গায়ে খোঁচা দিতে শুরু করলেন। কিন্তু দৈব ইচ্ছা অন্য। তাই লাউকুনের শুভ প্রচেষ্টায় সাড়া দিতে কোনো ট্রয়বাসী এগিয়ে এলো না। তারাও যদি লাউকুনের মতো নিজেদের বর্ষা দিয়ে কাঠের ঘোড়াটিকে সেদিন টুকরো টুকরো করে দিতে পারত, তাহলে আজও হয়তো ট্রয় শ্রেষ্ঠ নগরী হয়ে পৃথিবীর বুকে নিজের মহত্ব নিয়ে নিজে দাঁড়িয়ে থাকতে পারত। কিন্তু তা হবার নয়। সেই মুহূর্তে এক ভয়ঙ্কর দৈব ঘটনায় সবকিছু ওলটপালট হয়ে গেল। পসেডন পুরোহিত লাউকুন তার অভ্যস্ত ভঙ্গিতে পূজার বেদিতে যখন একটি ষাঁড়কে দেবতার উদ্দেশ্যে বলি দিতে উদ্যত হলেন, ঠিক সেই মুহূর্তে সমুদ্র বক্ষ থেকে হঠাৎ উঠে এলো দুটি ভয়ানক এবং বিশাল আকৃতির সর্প ড্রাগন। তারা নিমেষে ছুটে এলো লাউকুন এবং তার ছেলের কাছে এবং পলকের মধ্যে দুজনকে গিলে ফেলল। এমন ভয়ানক দৃশ্য দেখে সমগ্র জনতা কেঁপে উঠল। তখনই তাদের মনে বদ্ধমূল ধারণা হলো দেবতার উদ্দেশ্যে নিবেদিত ওই কাঠের ঘোড়ার গায়ে অসম্মানে আঘাত করার জন্য লাউকুনের এই শোচনীয় পরিণতি। তারা দেরি করল না। সমবেতভাবে কাঠের ঘোড়াটির গায়ে অসম্মানের আঘাত করার জন্যই যে লাউকুনকে মরতে হলো, তার প্রায়শ্চিত্ত করার জন্য একমত হয়ে তারা বলল, চলুন শহরের মধ্যে আমরা ঘোড়াটিকে টেনে নিয়ে প্রবেশ করি। তারপর তাকে একটি পবিত্র জায়গায় রেখে আমরা দেবতার কাছে নৈবেদ্য প্রদান করি। সঙ্গে সঙ্গে তারা দেওয়াল কাটা শুরু করে দিল। শহরে ঢোকার রাস্তা হয়ে গেল উন্মুক্ত। ভালো কাঠের কাঠজানা মিস্ত্রিদের ডেকে আনা হলো। ঘোড়াটির পায়ের নিচে তারা বিশাল আকারের চাকা লাগালো। গলায় পড়ালো মোটা দড়ির ফাঁস। আর ঘোড়াটিকে টানতে টানতে শিশু মহিলারা গান গেয়ে পবিত্র স্তব করতে করতে নিয়ে গেল ঠিক শহরের মধ্যস্থলে। পথের মধ্যে প্রায় 4 বার তারা ঘোড়াটিকে থামাতে বাধ্য হয়েছিল, কারণ দৈত্যের মতো বিশাল ভারী কাঠের তৈরি সেই ঘোড়া টানা তো সহজ কাজ নয়। সেই 4 বারই ঘোড়ার পেট থেকে ভেসেছিল অস্ত্রের ঝনঝন আওয়াজ। হায়, ট্রয়বাসীরা যদি সেই সময় সজাগ থাকতো অথবা বাস্তব জ্ঞান সম্পর্কে অন্ধ না হতো, অন্তত
একবারের জন্য হলেও অস্ত্রের ঝনঝন আওয়াজটুকু তারা শুনতে পেত। কিন্তু তারা তখন দৈব কিছু পাওয়ার আনন্দে মাতোয়ারা। টানতে টানতে তারা ঘোড়াটিকে নিয়ে গেল শহরের ঠিক মধ্যস্থলে পবিত্র দেব মন্দিরের কাছে। ঘোড়াটিকে মধ্যে রেখে সারাদিন তারা উৎসব করলো, আনন্দ করলো, দেবতার উদ্দেশ্যে নিবেদন করলো নানান নৈবেদ্য। ইতিমধ্যে সমুদ্রের বুকে নামলো রাত্রির অন্ধকার। সেই অন্ধকার ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল সারা শহরে। দিনের শেষে এক সময় ট্রয়বাসীরা ফিরে গেল যে যার নিজ গৃহে। রাতের খাওয়া শেষ করে একসময় তারা আশ্রয় নিল নরম বিছানায়। দেখতে দেখতে সমস্ত শহর জুড়ে নেমে এলো ঘুমের প্রলেপ। ট্রয়বাসীরা নিশ্চিন্তে ঘুমলেও গ্রিক সৈন্যরা কিন্তু সবাই জেগেছিল একটি শেষ এবং চরম আঘাতের জন্য। টেনেডস দ্বীপের আড়ালে তারা তাদের সমস্ত নৌবাহিনী নিয়ে অপেক্ষা করছিল একটি সুযোগের জন্য। তাদের সেই প্রত্যাশিত সুযোগ এলো। সমস্ত দেশ এখন ঘুমের দেশে। রাত্রির নিস্তব্ধ অন্ধকারে তারা তাদের সমস্ত বাহিনীকে ভাসিয়ে দিল ঘুমন্ত সমুদ্রের বুকে। বিড়ালের মতো নিঃশব্দে তারা এসে হাজির হলো তাদের পরিত্যক্ত জাহাজ খাটায়। একটি রাজ রণতরী থেকে সংকেত পাওয়া মাত্রই একজন গ্রিক সাহসী তরুণ সৈনিক এক দৌড়ে চলে গেল দৈত্যাকৃতি ঘোড়াটির কাছে। খুলে দিল ঘোড়ার পেটে অবস্থিত গুপ্ত দরজাটি। ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এলো সশস্ত্র গ্রিক সৈন্যের দল। যেমন মৌচাকে ঢিল মেরে একসঙ্গে উড়িয়ে দেওয়া হয় অসংখ্য মৌমাছিকে। তারপর এলো সেই সর্বনাশা ক্ষণ। একযোগে গ্রিক সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত ট্রয় নগরীর প্রতিটি ঘরে ঘরে। নিরস্ত্র অবস্থায় তখন ট্রয়ের সৈনিক পুরুষরা সুখনিদ্রায় ঘুমিয়েছিল। তারা তাদের অস্ত্র তোলার পর্যন্ত সময় পেল না। অত্যন্ত অসহায় অবস্থায় কলে পড়া ইঁদুরের মতো প্রাণ দিল শত্রু সৈন্যের হাতে। ট্রয়ের পাঁচিল হয়ে গিয়েছিল উন্মুক্ত। বিরাট গ্রিক বাহিনী সমুদ্রের জলের মতো তীব্র বেগে নগরীর মধ্যে ঢুকে পড়ল। খ্যাপা দৈত্যের মতো এক হাতে অস্ত্র আর অন্য হাতে মশাল নিয়ে স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ নির্বিশেষে হত্যা করে চলল বইল রক্তের বন্যা। তারপর তারা মশাল দিয়ে জ্বালিয়ে দিল ট্রয়ের প্রতিটি গৃহ। ঝলে পুড়ে ছাই হয়ে গেল ট্রয়ের সাধের অট্টালিকা, কুঁড়ে আর রাজপ্রাসাদ। এদিকে নিরস্ত্র মানুষের আর্তনাদ, অন্যদিকে গ্রিক সৈন্যদের বর্বর বিজয়োল্লাস কাঁপিয়ে দিল ট্রয়ের আকাশ আর বাতাসকে। ইতিমধ্যে তারা উদ্ধার করে নিয়েছিল বন্দিনী হেলেনকে। 3 দেবীর খামখেয়ালিপনায় আর দেবদেবীদের চক্রান্তে বহুদিনের একটি প্রাচীন নগরী, মহারানীর মতো একটি সুন্দর শহর চোখের নিমেষে নিজেদের ভুলে ধ্বংস হয়ে গেল নিমেষে। পড়ে রইল লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ আর ট্রয়ের ইট কাঠ পাথর এক পত্র বিশাল ধ্বংসস্তূপ হয়ে। ট্রয় এখন কেবলমাত্র একটি স্মৃতির শহর। শ্রোতা ও দর্শক বন্ধুদের কাছে বিনীত আবেদন, আপনারা যারা এই ইলিয়াডের 16টি পর্ব শুনলেন এবং দেখলেন, তাদের মতামত পেলে আমি পরবর্তী অধ্যায়ে ওডিসি মহাকাব্যের বাংলা অনুবাদ নিয়ে আবারও আসব। সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।